আমি আমার নাম্বারটা রাস্তাকে দিয়ে দিলে রাস্তা ছুটে বেরিয়ে যায় ভার্সিটি থেকে। এদিকে আমার তো আগের ঘটনার কথা ভেবে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি একা দাঁড়িয়ে আছি, এমন সময় আমার কাঁধে হাতের স্পর্শ পেলাম। কোয়েল, তুই পেয়েছিস ওনাকে? আদিত্যদার খবর রাজি দিতে পারবে মৌ? সঠিক লোকই দায়িত্ব নিয়েছে। আমি কোয়েলের দিকে তাকিয়ে চিন্তিত শুরু করলাম। আমার কেন জানি না ভীষণ ভয় করছে, জানিস তো। মনে হচ্ছে কিছু একটা বাজে হতে চলেছে। আমারও তাই মনে হচ্ছে মৌ। তুই আজকে সবার সামনে রনিতকে ছড় মেরে ঠিক করিসনি। এতে তো নিজের বিপদ নিজেই ডেকে আনলি। তোকে তো বলেছিলাম ও একজন পলিটিশিয়ানের ছেলে, যা কিছু করতে পারে। কোয়েলের কথা শুনে কাসুমাসু মুখ করে হাত কসলাতে কসলাতে বললাম, আসলে আমার মাথা ঠিক ছিল না ওই মুহূর্তে। তাছাড়া আদিত্যকে কীরকমভাবে দেখে আরে উনি খুব রেগে ছিলেন। আগের থেকে যা বুঝলাম রাস্তার কথা, কিন্তু আমাদের দিকে যখন তাকিয়েছিলেন তখন কেমন যেন মুখটা ফ্যাকাশে লাগছিল। হ্যাঁ, তাতে তোর কি হয়েছে? আমার কি মানে? কি বলছিস কি তুই? ভুল কি বললাম? তোর কি যায় আসে? আদিত্য তার মুখ ফ্যাকাশে হয়ে থাকলে, আর তাছাড়া তুই তোর অনিতকে পছন্দ করতিস, তাহলে অ্যাকসেপ্ট করলি না কেন? ওর জন্যই তো তুই আদিত্যদার সাথে মিসবিহেভ করেছিলি, তাই না? তাহলে অ্যাকসেপ্ট করে নিতিস। তোর মাথা ঠিক আছে? কী সব বাজে বাজে কথা বলছিস তুই কোয়েল? আমি একজন বিবাহিতা মেয়ে, আর আদিত্য আমার স্বামী। ওনার কিছু হলে আমার খারাপ লাগে। ওনাকে কষ্ট পেতে দেখতে আমি পারবো না। আর ওনাকে ছাড়া অন্য... থেমে গেলি কেন? বল বল। ওনাকে ছাড়া অন্য কাউকে তুই অ্যাকসেপ্ট করতে পারবি না নিজের লাইফে, তাই তো? কোয়েলের কথা রেখে গিয়ে মুখ ফসকে কি বলে ফেলেছি খেয়ালই ছিল না। অগত্যা চুপ করে থাকা ছাড়া উপায় রইল না। কোয়েল আবারও বলল, নিজের লাইফে অন্য কাউকে যখন মেনেই নিতে পারবি না, তখন কেন আদিত্যদাকে সুযোগটা দিচ্ছিস না মৌ? আদিত্যদা তো চায় সব কিছু নতুনভাবে শুরু করতে, তাই না? কিন্তু আমি চাই না কোয়েল। সবটা নতুন করে শুরু করতে গেলে আমাকে ওনার আগের করা ব্যবহারগুলো বলতে হবে। আর তাছাড়া আমি একজন বিবাহিত, তাই এভাবে কোনো ছেলে আমাকে বিনা অধিকারে টাচ করবে সেটা আমি মেনে নেব না। আমি ওনার জিয়ার মতো মেয়ে নয়। ডিভোর্স দিয়ে দিব বলেই যে আমাকে এরপর অন্য কাউকে বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? তুই কি জানিস তুই নিজেই নিজেকে ঠকাচ্ছিস? আমি কেন নিজেকে ঠকাতে যাব? এভাবে নিজের অনুভূতিগুলোকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করছিস না মৌ? বিয়ে জিনিসটাকে মানিস তুই। আচ্ছা, মানলাম তুই আদিত্যদাকে মেনে নিবি না, পছন্দ করিস না, ঘৃণা করিস। শীতের সিঁদুরটা তোর কাছে একটা ইম্পর্টেন্ট, কেন যে চুলের আড়ালে সেটা একটু হলেও দিয়েছিস। ডিভোর্স হলে তো এমনিতেও পড়বি না, তাহলে এখন মুছে দে। কি হবে ও মরে গেলে? কোয়েল, মুখ সামলে কথা বল। এমনিতে উনি কিভাবে আসেন তার কোনো খোঁজ পাইনি আমি। কোথায় আসেন, কি করছেন কিচ্ছু জানি না। তার মধ্যে তুই এমন... প্রথমে রেগে জোর করে কথা বললো, শেষ মুহূর্তে কেঁদে ফেললাম। হঠাৎ করে কোয়েল আমাকে জড়িয়ে ধরে বলল, তুই জানিস তোর এতটা খারাপ কেন লাগছে আজকে আদিত্যদার কথা ভেবে? আমি কোয়েলকে জড়িয়ে ধরে কান্নার বেগ বাড়িয়ে দিলে কোয়েল বলে, কারণ জিয়া যখন আদিত্যদার সাথে ক্লোজ থাকে তখন তুইও কষ্ট পাস। আজ তোর অবস্থায় আদিত্যদা দাঁড়িয়ে, তাই তোর খুব কষ্ট। ভালোভাবে বুঝতে পারছিস আদিত্যদা কেমন ফিল করছে। আদিত্যদা, তুই এখন এক জায়গায় দাঁড়িয়ে মৌ। আমি খুব ভালোভাবে জানি তুই আদিত্যদাকে ভালোবাসিস। মানতে চাইছিস না আদিত্যদার আগের ভুলগুলো কিংবা নিজের অনুভূতিগুলোর অর্থ বোঝাতে পারছিস না। কোয়েল আমাকে ছেড়ে দিয়ে সোজা করে দাঁড় করালে আমি নিচের দিকে তাকিয়ে থাকি। ও আমার চোখ মুছিয়ে দিয়ে আবার দুগালে হাত রেখে বলে, চিন্তা করিস না, আদিত্যদার কিচ্ছু হবে না। ও একদম ঠিক থাকবে। যে গিয়েছে আদিত্যদার খোঁজ করতে সেই কিছু হতে দিবে না আদিত্যদার। তুই চল এখন ভার্সিটিতে, আজকে আর ক্লাস করা লাগবে না। কোয়েলের সাথে হোস্টেলের দিকে হাঁটতে হাঁটতে আমি ওকে জিজ্ঞেস করি, তুই কিভাবে শিওর হচ্ছিস যে রাজদা ওনার কিছুই হতে দিবে না? শুধু আমি না, ভার্সিটির যে কাউকে জিজ্ঞেস করে নে, যারা আদিত্যদাকে আর রাজকে চিনে, তারা সবাই আমার মতোই বলবে। এমন কেন? ওরা বেস্ট ফ্রেন্ড তাই? ওরা হলো গিয়ে ব্রাদার ফ্রম অনাদার মাদার। বাংলা ভাষায় যদি বলিস হরিহর আত্মা। দুজন দুজনকে সামলে রাখে সব সময়। আদিত্যদা কেমন এটা যদি তুই কখনো জানতে চাস তাহলে বলবো রাজার কাছে চলে যাবি, A to Z সব ইনফরমেশন দিয়ে দিবে। তাই তো বললাম চিন্তা করিস না, আদিত্যদাকে রাজ ঠিকই সামনে নিবে। আপাতত এত জোর দিয়ে কেন বললি? আপাতত মানে এতদিন অবধি রাজ আর আদিত্যদার রাগকে কেউ সামলাতে পারেনি, কিন্তু এখন তো তুইও এসে গেছিস, তাই বললাম আর কি। ইয়ার্কি মারবি না তো একদম। আচ্ছা, তুই আদিত্যদাকে আদিত্যদা বলিস, কিন্তু রাজদাকে রাজ কেন বলিস? কি ব্যাপার? আমার কথায় কোয়েল চুপ হয়ে গেল। যাক, একদম সঠিক জায়গায় তীর গিয়ে বিঁধেছে তাহলে। অপেক্ষা করতে লাগলাম কোয়েলের উত্তরের আশায়। ও উত্তর না দিলে ওকে আবারও জিজ্ঞেস করবো ঠিক সেই সময় কোয়েল বলল, আদিত্যদা, রাজ, অঙ্কিত, আমি আর জিয়া
সবাই একই স্কুলে পড়তাম। আদিত্যদা, রাজ আর অঙ্কিত সেম ক্লাসে ছিল। আমি আর জিয়া সেম ক্লাসে ছিলাম, যেখান থেকে সবার সাথে সবার পরিচয়। আদিত্যদাকে আমার প্যারেন্টস চেনেন, তাই শিখিয়ে দিয়েছিল দাদা বলতে। তাও প্রথম প্রথম বলতে পারতাম না, তাই মা বকেছিল। তারপর থেকে দা বলি, বুঝলি। কোয়েল হাসলো ঠিকই, কিন্তু আমার কেমন যেন খটকা লাগছে। কিছু বলবো তার আগে কোয়েল হোস্টেলে এসে যাওয়ায় হোস্টেলের ভিতর ঢুকে গেল। আমিও চাই না ঢুকতে যাবো, অমনি আমার ফোন বেজে ওঠে। ফোন বের করে দেখি রাজদা ফোন করেছে। সঙ্গে সঙ্গে রিসিভ করে হ্যালো বলতে রাজদা বলল, আদি একদম ঠিক আছে, তুমি চিন্তা করো না। কোথায় আছে এখন? আমার সাথেই আছে, আমি ওর বাড়িতেই আছি কদিন, তাই অসুবিধা হবে না। আচ্ছা। রাজদা কল কেটে দিলে আমি হোস্টেলের ভিতর চলে আসি। ওনার খবর পেলেও কেন যেন মনটা খসখস করছে, তাই চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে একটু শুতেই ঘুমিয়ে পড়লাম চিন্তা করতে করতে। ভার্সিটিতে আগে আগে এসে পড়েছি আজকে। কোয়েল একটু দেরিতে আসবে। গতকাল রাজদার খবর দেওয়ার পর আর কোনো খবর পাইনি। হোস্টেলে ফিরে ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে উঠতে রাত হয়ে যায়, যার ফলে রাজদাকে আর ফোন করতে পারিনি। আর ওনাকে ফোন করারও সাহস হয়নি। জানি না আজকে উনি আসবেন কিনা ভার্সিটিতে। চুপচাপ দাঁড়িয়ে আছি, এমন সময় অঙ্কিত পাশে এসে দাঁড়ালো। কোয়েল কোথায়? পরে আসবে। তুমি কোথায় ছিলে? সেটা জেনে তোর কি কোনো কাজ আছে? এইভাবে কেন বলছো? যেভাবে বলার সেভাবেই বলছি। আমি জানি তুমি কালকের ঘটনার জন্য রেগে আছো, কিন্তু বিশ্বাস করো, আমার কোনো ইচ্ছে ছিল না রনিতের সাথে কথা বলার। তোমাদের কথা মতো আমি ওর থেকে দূরত্ব বজায় রাখবো ঠিক করেছিলাম, কিন্তু হুট করে ওরকম একটা কাজ করে বসলো। আর তুইও তো ওকে চড় মেরে দিলি। আমি অবাক হয়ে তাকালাম অঙ্কিতের দিকে। অঙ্কিত আমার রনিতকে চড় মারা নিয়ে রেগে আছে। মৌ, তোর আইডিয়া নেই রনিত কতটা খারাপ ছেলে। ও যে কতটা ভয়ঙ্কর হয়ে দাঁড়াতে পারে তুই ভাবতেও পারছিস না। তুই কাজটা একদমই ঠিক করিসনি। আজ অবধি রনিতের এমনভাবে অপমান কেউ করেনি, তাও আবার সবার সামনে। আর এই অপমান করা তো দূর, কেউ ভাবেও নি পর্যন্ত। না জানি ও কি ফোন দিয়ে আটকে তোকে ফাঁসানোর জন্য। অঙ্কিতের কথাগুলো শুনে ভয় পেয়ে গেলাম। কেন যে না বুঝে কাজ করি কে জানে বাবা। এখন কি হবে? অঙ্কিত তো এই ইয়ারে ভার্সিটিতে থাকবে, তারপর কি করব আমি? এই ভাবতে ভাবতে পাশ ফিরে তাকাতে দেখি আদিত্য আসছে। পাশে রাজদা, ওনার ডান হাতে ব্যান্ডেজ করা। কিছু বলবো তো দূর, ওনার কাছে পৌঁছানোর আগে উনি প্রিন্সিপাল ম্যাডামের রুমে ঢুকে গেলেন। এই মুখ, এভাবে দৌড়ে এলি কেন? অঙ্কিতের কথা শুনে শুধু ওর দিকে অসহায়ভাবে তাকালাম। রাজদা যে বলেছিলেন ওনার কিছু হবে না, তাহলে ওনার হাতে ব্যান্ডেজ কেন? কোয়েলও বলেছিল রাজদা সামলে নেবে, তাহলে কেন ওনার হাতে ব্যান্ডেজ? ভীষণ রকম মাথা গরম হচ্ছে ওনার ওপর। রাগ হলে কি নিজের ক্ষতি করতে হবে? বড্ড অসহায় লাগছে আবার নিজেকে। না না, এভাবে অস্থিরতার মধ্যে থাকবো কিভাবে? কিরে, এভাবে দাঁড়িয়ে কি উকিঝুঁকি করছিস? আমি প্রিন্সিপাল ম্যাডামের রুমের বাইরে বেশ অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম। তখনই কোয়েল পিছন থেকে ডাকলে আমি ওর দিকে তাকাই। আদিত্য আর রাজদা প্রিন্সিপাল ম্যাডামের ঘরে আছেন। ও আচ্ছা, বুঝলাম, বরের জন্য অপেক্ষা করছিস। বাজে কথা বলিস না তো। জানিস ওনার ডান হাতে ব্যান্ডেজ করা। তুই তো খুব বলেছিলি কিছু হবে না। আদিত্যদার হাতে ব্যান্ডেজ করা? হ্যাঁ, উনি যখন এলো তখনই দেখেছি। ও আচ্ছা, তার রনিতকে কোথাও দেখেছিস? ওকে আমি দেখতে যাব কেন? কোয়েল আমার দিকে ছোট চোখ করে হালকা হেসে তাকাতে আমার মাথায় ব্যাপারটা খেললো। আদিত্য রনিতকে কিছু করেনি তো? আমি অসহায়ভাবে কোয়েলের দিকে তাকালেই কোয়েল বলে, আমার দিকে তাকিয়ে লাভ নেই, সামনে তাকাও। তোমার পতিদেব বাড়ছে, তাকে জিজ্ঞেস করে নাও হাতে ব্যান্ডেজের কারণ কি। আমি চলি। কোয়েল কথাটুকু বলে চলে গেলে আমি সামনের দিকে ঘুরে তাকাতেই দেখি আদিত্য আর রাজদা এগিয়ে আসছে। আমি কি করব ভেবে না পেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি। ওনারা এদিকে না এসে অন্যদিকে চলে যেতে নিলে আমি ওদের দিকে আগাই। তখনই রাজদার সাথে আমার চোখাচোখি হয়। রাজদা আমাকে চোখের ইশারা যেদিকে যেতে বলে ওদের পিছু পিছু যেতে থাকি। ম্যাডাম যাই বলুক, কাজটা কিন্তু আমাদের করতেই হবে। আদিত্য নিজের মতো করে কথা বলতে বলতে যাচ্ছিলেন, রাজদা যে কখন সরে গেছেন টেরি পাননি। রাজদা সরে গিয়ে আমাকে ওনার পিছনে চুপচাপ দাঁড়িয়ে থাকতে ইশারা করে চলে যায়। হ্যাঁ, কেন, জিয়াকে আশা করেছিলেন? আমার কথা শুনে উনি চলে যেতে নিলে আমি মুখ টিপে হাসি। থামিয়ে আবার জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছেন, জিয়ার কাছে? আমার প্রশ্ন শুনে উনি আমার দিকে রেগে তাকালে আমি জোর করে নিজের হাসি থামিয়ে দাঁড়িয়ে থাকি। আমার সামনে এসে উনি জোরে বলেন, তোমার প্রবলেম কি? হ্যাঁ, সারাক্ষণ কেন জিয়া জিয়া করো? ও কি তোমাকে আমার সামসামি করতে পাঠিয়েছে? আমি জিয়া সামসামি করছি? তা নয়তো কি, সারাক্ষণ জিয়ার নাম জপতে থাকো। জিয়া যে আশ্রম খুলেছে জানতাম না তো। তুমি সেই আশ্রমে যাচ্ছ নাকি জব শিখতে? উফ, সরি সরি, আসলে এখান দিয়ে যাচ্ছিলাম, তখন আদিত্যদার কথাটা শুনে হাসি পেয়ে গেল। কেটে পড় কোয়েল। আমি কিছু বলতে যাব তার আগে কোয়েলের হাসি শুনে ওর দিকে তাকালাম।
ও সুরসুর করে কেটে পড়লো কথাগুলো বলে। আদিত্যর দিকে আবার তাকাতে দেখে উনিও হাসছে। আমাকে তাকাতে দেখে আবার চুপ করে গেলেন। আমি ওনার দিক থেকে মুখ ফিরিয়ে জিজ্ঞেস করলাম, হাতে কি হয়েছে? ব্যান্ডেজ কেন? আদিত্য চুপ করে রইলেন আমার প্রশ্নের উত্তর দেওয়ার বদলে। উনি নিজের হাতের দিকে তাকিয়ে রয়েছেন দেখে আমি আবার বললাম, কি হলো বলবেন তো? তেমন কিছু না। তাহলে কেমন কিছু? শুধু শুধু কি হাত কেটে যায় নাকি মানুষের? দেখি হাতটা। আদিত্য আমার দিকে তাকালে আমি নিজেকে সংযত করে বললাম, না মানে কতটা কেটেছে দেখতাম আর কি। আচ্ছা, ব্যান্ডেজের উপর দিয়ে দেখতে? ওনার কথা শুনে আবার বিপাকে পড়ে গেলাম। কি বলবো ভাবছি এমন সময় উনি আমার কাছে এসে স্লো ভয়েসে বললেন, এত চিন্তা আমার জন্য? না মানে, মানে কি? আপনি আসল কথাটা না বলে কথা কেন ঘোরাচ্ছেন? তাই নাকি? আমি কথা ঘুরাচ্ছি? তা নয়তো কি। আচ্ছা বেশ, রাজার সাথে একটু মারামারি করতে গিয়ে কেটে গেছে। আমি ব্রু কুঁচকে বলি, কি? হ্যাঁ, আমার মাথা গরম ছিল তো, ওর কাজকর্মে তাই মেরে দিয়েছি। ওইসব আমাদের মধ্যে হতেই থাকে। আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে, আমি রাজদার থেকে তাহলে জিজ্ঞেস করে নিচ্ছি। এই রে, কেস করেছে? কিছু বললেন? হ্যাঁ, না মানে না। রাজ তো বেরিয়ে গেছে ভার্সিটি থেকে। পরে না হয় কথা বলো, আগে তো দেখি। বলে হাঁটতে শুরু করলাম। রাস্তা যেদিকে গেছেন সেদিকে। কেমন যেন মনে হচ্ছে মিথ্যে কথা বলছেন উনি আমাকে। উনি রাজদাকে কেন মারতে যাবেন? অবশ্য রাগের মাথায় কী করেন না করেন তার তো কোনো ঠিক থাকে না ওনার। তাও একবার জিজ্ঞেস করব আমি। ওই তো রাজদা। কিছুটা যেতে দেখলাম রাজদা দেওয়ালের ঠেস দিয়ে দাঁড়িয়ে ফোন কাটছেন। আমি জোরো পায়ে হেঁটে রাজদার সামনে দাঁড়িয়ে পড়লাম। রাজদা? আরে মৌমিতা, তুমি এখানে? হ্যাঁ, আপনার খোঁজ নিতেই এসেছি। উনি অবাক হয়ে বললেন, আমার খোঁজ নিতে? কেন? কালকে আদিত্য আপনাকে মেরেছে তো তাই? তা আপনি ঠিক আছেন তো? উনি আশ্চর্য হয়ে আমাকে, আদিত্য মেরেছে? হ্যাঁ হ্যাঁ, মেরেছে তো, মেরেছে। রাস্তাকে পিছনের দিকে তাকিয়ে আমতা আমতা করতে দেখে আমি পিছন ফিরলাম। ফিরতে দেখে আদিত্য দাঁড়িয়ে আছে। এ কি, আপনি এখানে কেন? কখন এলেন আপনি? এই তো এক্ষুনি এলাম। তুমি রাজকে খুঁজছিলে তাই ভাবলাম আমিও তোমাকে একটু হেল্প করি, তাই আর কি। আমি আদিত্যর কথা শুনে পাত্তা না দেওয়ার ভান করে রাজদা দিকে ফিরতে রাজদা একটা ক্যাবলা মার্কা হাসি দিল আর বলল, আমি একদমই ঠিক আছি। আদিত্য আর আমার মধ্যে মাঝে মধ্যে প্রায় চলতে থাকে এগুলো। আদিত্যর দিকে একবার তাকিয়ে নিয়ে আমার দিকে তাকিয়ে বলে, তুমি চিন্তা করো না। আচ্ছা। আমি ঘুরে আদিত্যর দিকে তাকাতে আদিত্য ক্যাবলা মার্কা হাসি দিয়ে আমাকে দেখে। আমি সেই দেখে ব্রু কুচকাতে আদিত্য চুপ করে গেলেন। আমি এগোনো শুরু করলাম। কি রে আদি, তুই মিথ্যে বলছিস কেন? তো সত্যি বলতাম নাকি? পরে সত্যি জানলে কি হবে বলতো? আগে জানুক, তারপর না হয় দেখা যাবে। রনিতের হাত মুখ আস্ত আছে তো? আমি কিছু দূর যেতে দাঁড়িয়ে গিয়ে পিছন ফিরে রাস্তাকে জিজ্ঞেস করলাম কথাটা। রাস্তা আমতা আমতা করে বলল, মানে না, আপনাকে আদিত্য এমন মারলো যে ওনার হাত কেটে গেল, কিন্তু আপনার কিচ্ছুটি হলো না। তাই জিজ্ঞেস করলাম। আপনি তো ভালো জানবেন তাই না? যাই হোক, মিথ্যে বলার চেষ্টাটা আর কোনোদিনও করবেন না আপনারা। স্পেশালি আপনার বন্ধুকে বলবেন। আর সাথে এটাও বলবেন যাতে রাগের মাথায় বেশি গায়ের জোর না দেখায়। আসি। আমি কথাগুলো বলে একবার আদিত্যর দিকে তাকিয়ে সামনে ফিরলাম। সামনে ফিরতে হাসি পেল, কিন্তু না হেসে মুখ চেপে চলে এলাম ওখান থেকে। নে, আরও বল মিথ্যে, গাদা একটা। তোর কপালে একটা ব্যান্ডেজ করিয়ে আনা দরকার ছিল। শুধু কেন ব্যান্ডেজ করবো আমি? শুধু শুধু কেন, সত্যি সত্যি করার ব্যবস্থা করে দিতাম আমি। আদিত্য 32টা দাঁত বের করে রাজের দিকে তাকিয়ে হাসলে রাজ নিজের শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, আয় দেখি কেমন সত্যি করতে পারিস। আদিত্যকে আর কে পায়, দিয়েছে তো বউ দৌড়। ওর পিছন পিছন রাজা দৌড়াচ্ছে। অন্যদিকে কয়েল হেসে গড়াগড়ি খাচ্ছে আমার কথা শুনে। সত্যি বাবা, হাসার মতোই কথা। মানুষ মিথ্যে বলতে পারে না ঠিক আছে, বাট এরকম, এগুলো তো বোকামি। নিজেরই হাসি পাচ্ছে এমন কথা ভেবে। দেখ দেখ, আদিত্যদা তোকে কত ভালোবাসে। তোর জন্য বেচারা রনিতকে হসপিটালে পাঠিয়ে দিল। আগে বলেছিলাম আমি, ওগুলো তোকে ইভেন আজকে সকালের কথাটাও মিলল তো আমার। বাদ দে এসব কথা। আমি তো ভয় পাচ্ছি রনিত এত রেগে গিয়ে আবার কিছু করবে না তো। এখন না করুক, আদিত্য ভার্সিটি থেকে পাস আউট হয়ে গেলেই করতে পারে। না সোনা, তোমার বর তোমার প্রেমে পড়েছে, বলতে গেলে তোমাকে ভালোবেসে ফেলেছে। তোমার আর কোনো ক্ষতি হতে অন্তত উনি বেঁচে থাকতে দিবে না। কী সব আজে বাজে কথা বলছিস? বেঁচে থাকবে? বাবা, এখন যদি তুমি তোমার বরকে ভালোবাসো অমনি লম্বা লম্বা ডায়লগ দিতে শুরু করবে।
কি যে করবো তোদের নিয়ে আমি। কোয়েলের কথাগুলো শুনে আমার নিজেরও ভালো লাগছে। উনি সত্যি আমার জন্য রনিতকে মারলেন, তাছাড়া আর কী বা হবে। ওনার তো রনিতের সাথে ইনফ্যাক্ট কারোর সাথে কোনো শত্রুতা নেই। রনিত আমাকে প্রপোজ করেছে, ছুঁয়েছে বলে উনি ওকে মেরেছেন। অঙ্কিতা আমাকে না বলতো যে রনিতের অবস্থা খারাপ, সে হসপিটালে ভর্তি, তাহলে জানতেই পারতাম না বিষয়টা। তাহলে কি উনি সত্যিই সবটা নতুন করে শুরু করতে চান? কোয়েলের কথা মতো কি উনি আমাকে ভালোবাসেন? একেই আমি কোয়েলের চিৎকার শুনে সামনে তাকাতে দেখি আদিত্য কোয়েলকে সামনে রেখে ওকে বাঁচাতে বলছে রাস্তার থেকে, কারণ রাস্তা ওকে মারবে বলে ধরতে চাইছে। বেশ বুঝতে পারলাম মিথ্যে ধরা পড়েছে, তাই এই অবস্থা। আমি ওখানে দাঁড়িয়ে হাসছি আর ওদিকে বেচারি কোয়েল একবার এদিক আরেকবার ওদিক করছে। ইস, কি যে বাজে একটা অবস্থা। না না, এবার থামাতে হবে, না হলেই সারা দিন চলবে। আর এরা যা করছে এরপর তো পড়ে যাবে। আমার ভাবতে দেরি হলো, কিন্তু ওটা বাস্তবায়িত হতে দেরি হলো না। রাস্তা আদিত্যকে ধরতে গেলে আদিত্য কোয়েলকে রাস্তার দিকে ঠেলে দেয়, আর নিজে এদিকে দৌড়ে আসতে নিলে হোঁচট খায়। আমি সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে আদিত্যকে ধরে নেই, আর উনিও আমাকে শক্ত করে ধরেন। ঠিক আছেন আপনি? তুমি ঠিক আছো? হ্যাঁ, তুমি ঠিক থাকলে আমিও ঠিক আছি। আমি ওনার কথায় লজ্জা পেয়ে মাথা নামাতে কোয়েলের দিকে চোখ গেল। কোয়েলের কোমর রাস্তা শক্ত করে ধরে আছে, আর কোয়েল রাস্তার কলার। ঠিক যেমন লাইব্রেরিতে একে অপরের দিকে তাকিয়েছিল এক দৃষ্টিতে, এখনও তাই। আমার তাকানো দেখে আদিত্য তাকালে নদীর দিকে, তাই আমি আদিত্যকে ছেড়ে দূরে সরে এলাম। আদিত্য সামান্য হেসে মাথা চুলকে আমার দিকে তাকালে আমি ওনার দিকে আর না তাকিয়ে কোয়েলের কাছে এগিয়ে গিয়ে জোরে জিজ্ঞেস করি, এই কোয়েল, ঠিক আছিস? কোয়েল আর রাজদা একে অপরকে মুহূর্তের মধ্যে ছেড়ে দেয় আর ছিটকে দূরে সরে যায়। আমি একটু অবাকই হইয়েতে আদিত্য কোয়েলকে কিছু বলতে নিলে কোয়েল দৌড়ে চলে যায় অন্যদিকে, রাজদাও অন্য প্রান্তে চলে যায়। আমি কনফিউজড হয়ে আদিত্যর দিকে তাকালে উনি আমাকে কোয়েলের পিছনে যাওয়ার ইশারা করে। আমি ওনার কথা মতো ছুট দিই কোয়েলের পিছনে। অনেক তো বরের পিছনে ছুটলি বেবি, এবার আমার পিছনেও ছুট। আমি কোয়েলের পিছনে এসে দেখলাম ও দাঁড়িয়ে আছে। ওর পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রাখতে ও অন্যদিকে ঘুরে গিয়ে বলল, তুই এখানে এলি কেন? আমি তো যেতাম ওদিকে। কোয়েলকে নিজের দিকে ফিরিয়ে বললাম, এই একই প্রশ্ন তো আমার, তুই এখানে এলি কেন? কি এমন হলো যে ছুটে এদিকে চলে এলি? রাস্তার থেকে এত পালিয়ে বেড়াস কেন তুই বলতো? কারণ আমার ওকে ভালো লাগে না, তাই। আর কিছু? কোয়েল বেশ রেগে কথাটা বলল। আমি বুঝতে পারছি না কোয়েল কেন এত রেগে রয়েছে রাস্তার ওপর। আগে কি কিছু হয়েছিল? তাই হবে, ওরা তো স্কুল লাইফ থেকেই একে অপরকে চেনে। থাক, এখন আর কিছু জিজ্ঞেস করব না, পরে কোয়েলের মুড ঠিক হলেই জিজ্ঞেস করব। কি হলো, চল, কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবি? হ্যাঁ হ্যাঁ চল। কোয়েল আগে হাঁটতে শুরু করলো আর আমি ওর পিছন পিছন হাঁটতে থাকলাম। অন্যদিকে এভাবে আর কতদিন নিজে কষ্ট পাবি, আর ওকেও কষ্ট দিবি রাজ? আদিত্যর প্রশ্নে রাজ তাচ্ছিল্য হেসে মুখ অন্যদিকে ফিরিয়ে নিলে আদিত্য হতাশার দীর্ঘশ্বাস ফেলল। আদিত্য ভার্সিটির বাহিরে এসে দেখছিল রাজ চুপচাপ একটা পার্কের বেঞ্চে বসে আছে। রাজের পাশে বসে রাজকে প্রশ্নটা করলে রাজ কোনো উত্তর দেয় না। তাই কিছুক্ষণ পর আদিত্য আবারও বলল, কোয়েল তো কিছুই জানে না তোর ব্যাপারে, জানতে চাইও না। তুই জানাতে না চাইলে কিভাবে জানবে বল? আসার পর থেকে দেখা ছাড়া একটা কথাও বলেনি, চেষ্টা করলে এড়িয়ে গেছে। মমিতাই সাক্ষী আসার পর থেকে ঘটে যাওয়া ঘটনাগুলোর। আদিত্য রাজার কাঁধে হাত রেখে বলল, তুই যেটা করেছিস সেটা তো ঠিক নয় রাজ, এটা ভুলে যাস না। কোয়েলের রেগে থাকার কারণ তো আছেই। আদিত্যর দিকে তাকিয়ে, আমার ওকে জানানোর কিচ্ছু নেই আদি, ও ওর লাইফে মুভ অন করুক, আমি আমার লাইফ করব। ছোটবেলার ভালো লাগা নামক আবেগকে তো আর জোর করে ভালোবাসার নাম দেওয়া যায় না, তাই না? তুই বলছিস তুই কোয়েলকে ভালোবাসিস না, তাহলে ওর থেকে দূরে গিয়েও কেন ওর এত খোঁজ রাখতি? শান্ত কণ্ঠে বললাম, আমি কখন বললাম আমি ওকে ভালোবাসি না? আমি তো ওকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। কিন্তু তাই বলে যে ও আমাকে ভালোবাসবে তার তো কোনো মানে নেই আদি। রাজ কথাটুকু বলে উঠে গেলে আদিত্য নিজের জায়গায় বসে জোরে বলে ওঠে, কোয়েলও কিন্তু তোর খোঁজ প্রত্যেকটা মুহূর্তে নেওয়ার চেষ্টা করেছে রাজ। আদিত্যর কথা শুনে রাজ দাঁড়িয়ে গেলে আদিত্য মুচকি হেসে রাজের কাছে এগিয়ে গেল। পাশে দাঁড়িয়ে পকেটে হাত গুজে বলল, তুই আমাদের সাথে 4 বছর যোগাযোগ রাখিসনি রাজ। কোয়েল তখন ছোট ছিল, সদ্য ক্লাস 9-এ উঠেছে, আর তুই সেই সময় এইচএসসি দিয়ে হাওয়া হয়ে গেলি। ওই ছোট বয়সে অনেকের কাছে খোঁজ করেছে, কিন্তু তোর কোনো খোঁজ পায়নি। ও এখনও জানে না যে আমি তোদের ব্যাপারটা জানি। তাহলে তখন কিভাবে আমাকে জিজ্ঞেস করতে তোদের ব্যাপারটা? শুধু এটুকু জানতে পেরেছে যে তুই আমার থেকে সব খবর পেতিস, কিন্তু অভাব ব্যাপার তুই জানতিস না। আদিত্য কথাটা বলে হাসতে শুরু করলো, রাজও হেসে ফেলল।
আসলে রাজ্যের ছেলেটার থেকে খবর নিত, কোয়েল এসে ছেলেটাকে আদিত্য ইনফরমেশন দিত। আদিত্য ছেলেটাকে কিছু বলতে দেয়নি রাজকে। কারণটা রাজের প্রতি আদিত্যর অভিমান। আদিত্য রাজকে বলল, আমার মনে হয় এবার তোর কোয়েলকে নিজের মনের কথাটা বলা উচিত। দেখ না ওর উত্তর কি আসে। ওর উত্তরে তুই বুঝতে পারবি ও অভিমান করে আছে নাকি সত্যি তোকে পছন্দ করে না। রাজ মাথা নাড়ালো শুধু আদিত্যর কথায়, আর মনে মনে ভাবল, ও হয়তো সত্যি আমাকে পছন্দ করে না, কিন্তু ওকে এতটুকু তো জানাতে হবে যে আমি ওর জন্য চলে গিয়েছিলাম আর ওর জন্যই ফিরে এসেছি। কিরে, এত কি ভাবছিস? চল। রাজকে আদিত্য টেনে ভার্সিটির দিকে নিয়ে গেল। ক্লাস শেষে আদিত্য আর রাজ বসে কথা বলছে বন্ধুদের সাথে, কিন্তু আদিত্য চোখ করছে মমিতাকে। আদিত্য বারবার এদিক ওদিক তাকাচ্ছে, সেটা দেখে রাজ এসে আদিত্যর কানে কানে বলল, বউরে খুঁজিস? তাহলে ওইদিকে দেখ। রাজের কথা মতো আদিত্য সেদিকে তাকালেই দেখে মমিতার কোয়েল কথা বলতে বলতে আসছে। রাজ আদিত্যকে বলল, দেখ তোর বউয়ের খেয়াল রাখছি আমি। আদিত্য হেসে রাজের দিকে ঘুরে বলল, আমার বউয়ের খেয়াল রাখিসনি, নিজের বউয়ের রেখেছিস। একসাথে দুটো কাজ করেছিস বল। মাথা চুলকে হেসে বলে, বউ তো হেন। এদিকে আমি আর কোয়েল কথা বলতে বলতে আসছিলাম, সেই সময় দেখলাম আদিত্য আর রাজদা ওদের বন্ধুদের সাথে কথা বলছে। আমার সাথে সাথে কোয়েলও এটা দেখতে পেল। আমাকে সঙ্গে সঙ্গেই বলে, চল, হোস্টেলে ফিরতে লেট হয়ে যাচ্ছে। কথাটুকু বলে কোয়েল গটগট করে হেসে বেরিয়ে গেলে আমি ওর যাওয়ার দিকে তাকিয়ে একবার রাজদার দিকে তাকাই। রাজদা আমাকে দেখলে তাচ্ছিল্য হাসলে আদিত্য পিছন থেকে ইশারা করে কোয়েলের সাথে যেতে। আমি সেটা দেখে হাঁটা ধরি কোয়েলের পিছনে। আদিত্য তার মানে সবটাই জানেন ওদের ব্যাপারে। ওনাকে না হয় সুযোগ পেলে জিজ্ঞেস করব। হ্যাঁ, সেটাই ভালো হবে। এই বিষয় দিয়ে কথা বলা শুরু করা যাবে, না হলে আগের দিনের ব্যবহারের পর কিভাবে কথা বলবো মাথায় আসছে না। একটা মাত্র উপায় এটা দিয়ে শুরু করা যাবে, না হয় আগের দিনের বিষয়ে যাব। কথাগুলো ভেবে একটু দৌড়ে গিয়ে কোয়েলের পাশে হাঁটতে শুরু করলাম। রাতের বেলা কাজটা হয়ে গেছে রাজ, অলমোস্ট, বাট আমাদের একবার কলকাতা যেতে হবে। কাজটা কিন্তু রিস্কি। ঠিক হচ্ছে কি? ঠিক, কাজের রিস্ক তো থাকবেই ভাই, কিন্তু পিছিয়ে আসলে তো আর চলবে না, তাই না? প্ল্যানটা কিন্তু দারুণ। তুই না থাকলে এক্সিকিউট করতে পারতাম না। তোকে দেখে ঠিক করে নিয়েছিলাম প্ল্যানটা কোনো না কোনোভাবেই কাজে লাগাতেই হবে। চল, অনেক তো কথা হলো, এখন ঘুম পাচ্ছে। হ্যাঁ। আদিত্য কথা শেষ করে নিজের ফোনের দিকে তাকিয়ে থাকলে রাত সেটা দেখতে পায়। তারপর বলে ওঠে, করে দেখ একবার ফোন, মেবি ও ওয়েট করছে তোর ফোনের জন্য। রাজের কথা শুনে আদিত্যর মনে এক চিলতে আসার আলো জেগে উঠল। আদিত্য হালকা ভয় নিয়ে ফোনটা হাতে নিয়ে রাজের দিকে তাকালে রাজ হেসে ভরসা জুগিয়ে ঘুমাতে চলে যায়। অন্যদিকে দূর, কিছুতেই আজ ঘুম আসছে না। কী যে হচ্ছে আজকে! অনেকক্ষণ ধরেই এপাশ ওপাশ করতে করতে উঠে বসলাম। উঠে বসে কোয়েলের দিকে তাকাতে দেখলাম ও গভীর ঘুমে মগ্ন। কি করবো ভেবে না পেয়ে ফোনটা হাতে নিলাম, গান শুনি। এত রাতে ওনাকে ফোন করব না, আর কি বলবো? কোয়েলদের কথা জিজ্ঞেস না হয় পরেই করব। কথাটা ভেবে হেডফোনটা হাতে নিতে ফোনের আলো জ্বলে উঠল। স্ক্রিনে ওনার নাম ভেসে উঠছে। ভাইব্রেশন রাখায় কোনো আওয়াজ হয়নি। আমি কোনো কিছু না ভেবেই ফোনটা রিসিভ করলাম। রিসিভ করার পর অপেক্ষা করতে লাগলাম ওনার কিছু বলার, কিন্তু ওদিক থেকে কোনো রকম কথা নেই। আমি ধৈর্য হারিয়ে ফোনটা রাখতে নিলে উনি ওপাশ থেকে বললেন, ঘুমাওনি? না, ঘুম আসছিল না। আচ্ছা, আপনি ঘুমাননি কেন? ঘুম আসছিল না তো আমারও। আচ্ছা। আবারও নীরব হয়ে রইলাম দুজন। এবার আমি নীরবতা ভেঙে বললাম, রাজদা আপনার সাথে রয়েছে? হ্যাঁ, একই রুমে আছি, দুই বন্ধু। ঘুমিয়ে পড়েছে ও, তাই আমি বেলকনিতে বসে আছি। ঠিক আছেন উনি? হ্যাঁ, ঠিকই আছে। কোয়েল ঠিক আছে তো? হ্যাঁ, অনেক আগেই ঘুমিয়ে গেছে। ওর কথা বাদ দাও। কুম্ভকর্ণ এখনকার যোগে থাকলে ওকেই বিয়ে করত আর নিজের পাটরানি বানাতো। কুম্ভ রাশি হলে যে মানুষ এমন ঘুমায় তা ওকে না দেখলে বুঝতে পারতাম না। তোর বরের কিন্তু আমি মায়েরা দি মৌসুমি বেবি। আমার এসব কি কইতেছে? ঘুমাচ্ছি বলে রিপ্লাইটা দিতে পারলাম না। তুই দে আমার হয়ে। দেখুন, ঘুম নিয়ে এরকম বলবেন না। ঘুম হচ্ছে গিয়ে স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। ও, তাহলে তুমি ঘুমুরি দলে? আজ্ঞে। দুজনেই হেসে উঠলাম। এভাবে গল্প চলতে থাকলো আমাদের। গল্প করতে করতে কখন যে চোখ লেগে গেছে টেরই পাইনি। সকালবেলা ঘুম ভাগতেই দেখি ফোন কানের কাছে রয়েছে, আর ওনার কলটাও কেটে গেছে অনেক আগে। আমি তাড়াতাড়ি উঠে ড্রেস বার করলাম, কারণ কোয়েল ওয়াশরুমে। কোয়েল বের হলে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে। আমি আর কোয়েল ভার্সিটিতে এসে ক্লাস করলাম, কিন্তু একবারও আদিত্য বা রাস্তাকে কোথাও দেখলাম না।
এদিকে অঙ্কিত 2-3 দিন ধরে ভার্সিটি আসছে না, ব্যাপার কি? মমিতা, এই কোয়েল। হ্যাঁ বল, অঙ্কিতের কী খবর রে? আমি জানি না রে, ঠিক কথা হচ্ছে না। কোয়েল, কিছু লুকাচ্ছিস আমার কাছ থেকে? লুকাবো কেন? আমি বা কি লুকাবো বলতো? আমি সত্যি জানি না যে অঙ্কিত কোথায়। শুধু অঙ্কিত, আদিত্যদা আর রাজকেও তো কোথাও দেখছি না। তুইও খেয়াল করেছিস ব্যাপারটা? হ্যাঁ, করবো না কেন? বুঝতে পারছি না হুট করে কি এমন হলো। কোয়েলের কথা শুনে আমি একটু কিছুক্ষণ চুপ থাকলাম। কিছু দূর হাঁটার পর কোয়েলকে সন্দেহজনকভাবেই বলে উঠলাম, আমার না একটা কথা মনে হচ্ছে, জানিস তো? কি কথা? আদিত্য আর রাজদা কিছু একটা করতে চলেছে, জানিস তো? মানে, ওরা আবার কি করবে? যেদিন থেকে রাজদা এসেছে সেদিন থেকে ওনার যেন হাব ভাব বদলে গেছে। আরে তোকে তো বললাম, ওরা হরিহর আত্মা, দুজন দুজনের শক্তি ওরা। এতদিন রাজ না থাকায় আদিত্যদা তেমন কিছুই বলতো না কাউকে, কাজ করে দেখাতো। বেশিরভাগ সময় নিজেই বই নিয়ে বসে থাকতো, কারোর সাথে তেমন কথাই বলতো না। আর এখন সারাক্ষণই রাজার সাথে বকবক করতে থাকবে। এক্স্যাক্টলি, এটাই তো করা উচিত ওনার, কিন্তু উনি সেটা করছেন না। আর এখানেই আমার সন্দেহ হচ্ছে। দূর, আমি কিছু বুঝতে পারছি না। তুই আমাকে খুলে বলতো। আমি রাজদা আসার পর থেকে ওনাকে ফলো করছি। রনিত যেদিন আমাকে প্রপোজ করলো সেদিন উনি চুপ করেছিলেন, চুপ করে বেরিয়ে গিয়েছিলেন ওখান থেকে। আর তারপর তারপর সেদিন ওনার হাতের ব্যান্ডেজের কারণ কি জানিস? আদিত্যদা রনিতকে মেরেছে, আর এই জন্যই ওকে দেখা যাচ্ছে না। চুপ, একদম চুপ। এত জোরে বলিস কেন? কেউ শুনে নিলে খারাপ হয়ে যাবে কিন্তু। আমার কথা শুনে কোয়েল শান্ত হয়ে কপালে হাত দিয়ে বলল, ও মাই গড, তুই এটা আমাকে আগে কেন বলিসনি? বেকার চিন্তা করবি তো, তাই বলিনি। মৌ, তোর জন্য আদিত্যদা ফার্স্ট টাইম কোনো ছেলের গায়ে হাত তুলল। আজ অব্দিও কোনো দিন এসব মারপিটে নিজের নাম জড়ায়নি। সব থেকে বড় কথা হলো, একটা মেয়ের জন্য আদিত্যদা এতটা পরিসিয়াস হয়ে উঠেছে। আমি তোকে বলছি, আদিত্যদা সত্যি তোকে অনেক ভালোবাসে। সহ্য করতে পারছে না ও তোকে অন্য কারোর সাথে। উফ, কোয়েল তুইও না, কোনো কথা থেকে কোন কথা যে চলে গেলি বলতো? ব্লাশ করা হচ্ছে। দূর, যেটা বলছিলাম সেটা শোন। হ্যাঁ বল। এই কদিন আমি যতবার ওদেরকে কথা বলতে দেখেছি, ততবারে আদিত্য রাজদাকে কিছু বলছিলেন, আর ওনার মুখে রাগ স্পষ্ট ছিল। ও, এই ব্যাপার? এ ব্যাপার মানে? তোর অবাক লাগলো না ব্যাপারটা? লেগেছে তো। তুই ঠিকই বলেছিস, ওদের মধ্যে কোনো একটা তো কিছু চলছেই। কিছু একটা গোট ওরা পাকাচ্ছে, কিন্তু যা করবে সব ভেবেচিন্তে করবে আমার মনে হয়। আরে কেন জানি না, আমার খুব টেনশন হচ্ছে। বুঝতে পারছি। আচ্ছা চল, খোঁজ করে দেখি ওরা দুজন এসেছে কিনা। না আসলে না হয় আমি ফোন করব আদিত্যদাকে। ওকে, হ্যাঁ হ্যাঁ, এটাই তাহলে ভালো হবে। আমি আর কোয়েল নিজেদের জায়গা থেকে একটু আগতেই পিছন থেকে আওয়াজ এলো, কোথায় যাচ্ছিস? আদিত্যকে খুঁজতে। আমরা পিছন ফিরে দেখলাম জিয়া দুহাত বাজ করে দাঁড়িয়ে আছে। আমি ওর দিকে তাকালেও বাঁকা হাসে। সে দেখে কোয়েল কিছু বলতে নিলে আমি কোয়েলকে বাধা দেই। এখন ওকে কিছু না বলাই ভালো, হয়তো খোঁজ দিতে পারবে আদিত্যর। তোর কেন মনে হলো আমি আদিত্যকে খুঁজতে যাচ্ছি? জিয়া হেসে বলল, সারাক্ষণ তো ওর পিছনেই তুই গুড় করিস। হাসালি জিয়া, আমি সারাক্ষণ ওর পিছনে গুড় করলে তোর কি হবে বলতো? ওটা তো তার চাকরি, আমারই চাকরির দরকার নেই রে। আমার কথা শুনে কোয়েল মুখ টিপে হাসলে জিয়া দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আমি আদিত্যর পিছনে ঘুরি না। আমরা দুজন দুজনকে ভালোবাসি, তাই আমরা একসাথে থাকি। আর এই জন্য আমি জানি ও কোথায় আছে, কি করছে। ওর সবর ওর সব খবরও আমাকেই বলে, কারণ আমি ওর একমাত্র নিজের। তাই বেকার তুই ওর পিছনে পড়ে থাকিস না, কোনো লাভ হবে না। তোর মতো থার্ড ক্লাস মেয়েকেও ডিজার্ভই করে না, আর তুই আদিত্যদাকে ডিজার্ভ করিস না। চল মৌ। কোয়েল আমাকে টানতে টানতে ওখান থেকে নিয়ে এলো, আর রাগে গজগজ করতে থাকলো একা একা। কি মনে করে নিজেকে? গায়ে পড়া ফালতু মেয়ে একটা, সবসময় ছেলে দেখলে গায়ে ডলে পড়তে হবে। নেকি মাসি একটা। আবার এত বড় বড় ডায়ালগ, যে ছেলে দেখতে সুন্দর, টাকা আছে, সে ছেলের গায়ে গিয়ে ডলে পড়তে হবে। যত সব। মানে এটা কি সেদিন রাজদাকে জড়িয়ে ধরেছিল সেটার রাগ?
আমার কথা শুনে কোয়েল আমার দিকে এমন একটা রাগে লোক দিল যে আমি ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করে দাঁড়ালাম। দূর, থাকবোই না আমি এখানে। কোয়েল গটগট করে চলে গেলে আমি হেসে ফেলি, কিন্তু আবার ওনার কথা মনে পড়তে চিন্তিত হয়ে পড়ি। সেদিন কেমন যেন রাগ নিয়ে প্রিন্সিপাল ম্যাডামের কেবিনে ঢুকলেন। কি করতে চলেছেন উনি? কয়েকদিন পর। খবর পেয়েছিস কোনো? হুম। খবর পেলে আর এত টেনশন করতাম নাকি? কোথায় যেতে পারে বলতো? দুজন, তাও আবার এমনভাবে হুট করে, কিছুই তো বুঝতে পারছি না। ফোন করেছিলি? ধরেনি, আর কলও ব্যাক করেনি। তুই কি রাজকে ফোন করেছিলি? হ্যাঁ, একই অবস্থা। না রিসিভ করছে আর না কোনো কল ব্যাক করছে। কি যে করছে তারা, কিছুই বুঝতে পারছি না। এই এই, ওটা আদিত্যদার বাবা না? আমি কোয়েলের কথা শুনে ভার্সিটির গেটের দিকে তাকিয়ে দেখলাম বাবা গাড়ি থেকে নামছেন। উনি এখানে কেন? আগের দিন মায়ের সাথে কথা বললাম, কই আমাকে তো বললেন না বাবা আসছেন। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। এবার যেন আমারও টেনশন হচ্ছে হঠাৎ করেই আঙ্কেল এখানে কেন বলতো? চল তো একটু তাহলে এগিয়ে গিয়ে দেখি। কোয়েলার আমি ওনার পিছনে এগোতেই দেখি আদিত্য আর রাজদা দাঁড়িয়ে আছেন। বাবা গিয়ে প্রথমে আদিত্যকে জড়িয়ে ধরলেন, তারপর রাজকে জড়িয়ে ধরলেন। ভার্সিটির অনেকেই জড়ো হয়ে গেছে। হঠাৎ করেই কি হচ্ছেটা কি এসব? এটা তো জিয়ার বাবা। আমি কোনোদিনও ওনাকে দেখিনি। তোকে বলেছিলাম না একটা কিছু হতে চলেছে, দেখ। কি যে করছে এরা কে জানে। আদিত্যদা মনে হয়। আদিত্য, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি আমাকে জিজ্ঞেস না করে, আমার পারমিশন না নিয়ে কীভাবে এই কাজটা করতে পারো? তোমার কোনো ধারণা আছে এর ফলে তোমার কী শাস্তি হতে পারে? আপনি আমার শাস্তির কথা না ভেবে বরং নিজের শাস্তির কথা ভাবুন। আমাকে যদি কেউ শাস্তি দিতে চায় সেটা আপনি, কিন্তু আপনাকে শাস্তি দিবে আইন। জানি ওখানেও টাকা খাওয়াবেন আপনি বাঁচার জন্য। সাথে সাথে মনে রাখবেন, আমি যেন এটা জানি, তারপর সবাই এটা জানবে আপনি একজন ঘুষখোর স্মাগলার, সেটা সবাই জানবে। আদিত্য, দাঁড়াও, এক্ষুনি আমি তোমার ব্যবস্থা করছি। পরেশবাবু নিজের পকেট থেকে ফোন বার করতে আদিত্যর বাবা অর্থাৎ আমার শ্বশুরমশাই পরেশবাবুর কাঁধে হাত রেখে বললেন, এত হাইপার হচ্ছিস কেন তুই? এতদিন তুই এই ভার্সিটির বোর্ডের মেম্বার ছিলি, আজ না হয় তোর জায়গাটা আমি নিলাম, এতে অসুবিধা কোথায়? আমি তো তোর বন্ধু, তাই না? সো কল ফ্রেন্ড ড্যাড। আদি, বড়দের মাঝে কথা বলবে না। আমরা কথা বলছি তো নাকি? আদিত্যকে ধমক দিয়ে শ্বশুরমশাই পরেশবাবুকে আবারও বললেন, দেখ, তুই যেমন কাজ করছিস তার পরিণাম তোকে একদিন না একদিন ভোগ করতেই হতো। এটা তুই নিজেও খুব ভালো করেই জানিস। তাই বেকার ভার্সিটির বাইরে চিংক্রিয়েট করিস না। কথাটা শেষ করতে পরেশবাবু বাবার কলা ধরতে যান, আর আদিত্য সাথে সাথে পরেশবাবুর হাত ধরে নেয়। অতিরিক্ত রাগে দাঁত চেপে চেপে, আর সাহস তো কম না আপনার? আপনি আমার সামনে আমার বাবার গায়ে হাত তুলছেন। এটা ভার্সিটির বাহিরে করার চেষ্টা করলে আপনার হাত আমি ভেঙে রেখে দিতাম। রাজ বলছে, আদি, হাতটা ছাড় ওনার। আদিত্য রাজের কথা শুনে রাজের দিকে চোখ ফিরিয়ে চোয়াল শক্ত করে পরেশবাবুর দিকে তাকিয়ে বললেন, আমার সামনে এই সাহসটা আর কোনো দিনও দেখাবেন না। দেখালে আজ যেটা করিনি সেটা কিন্তু করতে বাধ্য হব। আমি থাকতে আমার বাবার দিকে হাত তো দূরের কথা, চোখ তুলো তাকাতে 10 বার ভাববেন। কথা শেষ করে আদিত্য ঝাড়া মেরে পরেশবাবুর হাত ছেড়ে দেন। রাজ পিছন থেকে আদিত্যকে বলে ওঠে, আদি সরে আয়, প্রিন্সিপাল ম্যাডাম এসে পড়বেন। রাজদা কথাটা বলতে পরেশবাবু তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে রাজদার দিকে তাকালেন, আর সেটা দেখতে রাজদার সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যাওয়ার ভান করে বললেন, এভাবে তাকাবেন না স্যার, বাচ্চা ছেলে আমি, ভয় পেয়ে যাচ্ছি তো। আমি জানি আদিত্যর সাথে তুমিই ছিলে, তুমি ওকে মত দিয়েছো এসব করার জন্য। একদম ঠিক জানেন, আমি ছাড়া কে বা আদের সাহায্য করতে পারে বলুন তো? কিন্তু আমি এসেছি দেখে আজ আপনার এই দশা, এমনটা ভাববেন না। কারণ আপনি যা শুরু করেছিলেন তাতে আপনার পাপের গড়া ভরে গিয়েছিল। আমি না আসলে আদি নিজেই কাজটা করে নিত। মোট কথা আপনি ঠিক সময় ঠিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন। পরেশবাবু বলছে, তোমাকে তো আমি পরে দেখে নেব। দাঁতে দাঁত চেপে, কেন এখন দেখতে কি সমস্যা? এত প্রেশারে চোখের পাওয়ার কি বেড়ে গেছে নাকি? রাজদান এমন কথা শুনে সবাই হেসে ফেললে পরেশবাবু রাজের দিকে এগিয়ে গিয়ে আস্তে করে কথা বলতে শুরু করলেন, যার ফলে আর কেউ কিছুই শুনতে পাচ্ছি না। তুমি আমাকে চেনো না রাজ, তোমার উইক পয়েন্ট আমি খুব ভালোভাবেই জানি। তোমাকে জব্দ করার ওষুধ আমার হাতের মুঠোয় আছে। মুচকি হেসে বলল,
মনে মনে হঠাৎ করে পরেশবাবু রাজকে এত আস্তে আস্তে কী বলছেন? ওরা তো বেশ জোরে জোরেই কথা বলছিল। তাহলে মনে মনে কি হলো? পরেশবাবু কি বললেন এত আস্তে রাস্তাকে? কথা শেষ করে কোয়েলের দিকে তাকালেন কেন? পরেশবাবু হঠাৎ করে কোয়েলের দিকে তাকালেন বাঁকা হেসে। তাই আমি আর কোয়েল একে অপরের দিকে তাকালাম। আবার ওনার দিকে তাকাতে দেখলাম উনি রাস্তাকে বললেন, আদিত্যর ব্যবস্থা এমনিতেই হয়ে যাবে, উনি আমি ভাবছি না। বলেও এই কাজটার কথা মাথায় আনবেন না কিন্তু। বাবা, নিজের কথা না ভেবে বন্ধুর কথা ভাবছো? ভালো ভালো, আমার কিছু না। তোমরা যেমন তোমাদের কাজ করছো, আমিও তেমনি আমাদের কাজ করব। রাজদা হঠাৎ করে গম্ভীর হয়ে গিয়েছিলেন। এখন কেমন যেন রেগে পরেশবাবুর দিকে তাকালেন। ব্যাপারটা কি? সেটা বাবার আর কোনো সময় পেলাম না। তার আগে প্রিন্সিপাল ম্যাডাম চলে আসলেন। প্লিজ কিপ সাইলেন্ট। দেখুন, আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, এভাবে ভার্সিটির মধ্যে স্টুডেন্টদের সামনে সিনক্রিয়েট করবেন না। আপনার থেকে আমি এটা আশা করিনি ম্যাডাম, ক্ষোভ প্রকাশ করে বলল। প্রিন্সিপাল ম্যাডাম বলছেন, দেখেন পরেশবাবু, আমার এখানে কোনো রকম হাত নেই। আদিত্য যে এরকম কিছু করবে ও সেটা আমাকে জানায়নি। আমি এ সম্পর্কে কিছুই জানতাম না। কিভাবে বুঝবো বলুন তো? হুট করে কাউকে না বলে আদিত্য কমিশনারের কাছে গিয়ে আপনার বিরুদ্ধে তো স্ট্রং এভিডেন্স জমা দিবে আর কমপ্লেন করবে। আমি জানলেও কিছু করতে পারতাম না, কারণ এভিডেন্সগুলো সত্যি খুবই স্ট্রং। শেষে একটা কথাই বলবো আমি আপনাকে, আপনার থেকে আমরা কেউ এসব আশা করিনি। প্লিজ, যা হয়েছে তা মেনে নিয়ে আপনি চলে যান। পরেশবাবু তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা আদিত্য, রাজদা আর বাবার দিকে তাকিয়ে প্রিন্সিপাল ম্যাডামকে বললেন, এর মূল্য কিন্তু আপনাদের দিতে হবে। হাড়ে হাড়ে আবার আপনারা টের পাবেন আমি কি জিনিস। আদিত্য বলছে, কথাটা আরেকবার রিপিট করুন, আমি র্যাকেট করে কমিশনারকে পাঠাচ্ছি। পরেশবাবু আদিত্যর কথা শুনে ওর দিকে তাকালে আদিত্য ঠোঁট বন্ধ করে হেসে মুখ বুজে সম্মতি জানান যে উনি কাজটা করবেন। পরেশবাবু আর কিছু না বলে আমাদের দিকে এগিয়ে আসতে শুরু করেন। আমাদের পাশ কাটিয়ে চলে যাওয়ার পর হঠাৎ করে উনি পিছন ফিরে কোয়েলের দিকে তাকান, আর তারপরে রাস্তার দিকে তাকান। আমি ওনার মতো রাস্তার দিকে তাকালে দেখি রাস্তা চোয়াল শক্ত করে পরেশবাবুর দিকে তাকিয়ে রয়েছে। সেটা দেখে পরেশবাবুর দিকে তাকালে দেখতে পাই উনি কোয়েলের দিকে তাকিয়ে বাঁকা হাসলেন আর চলে গেলেন। এই মো, চল এখান থেকে এখন। রাজদার হঠাৎ চুপ করে যাওয়াটা বেশ সন্দেহজনক। হয়তো কোয়েল খেয়াল করেনি পরেশবাবুর চাহনি, কিন্তু কিছু বলল না। উনি যেভাবে সবাইকে শাসালেন তাতে বোঝাই যাচ্ছে উনি কিছু একটা করবেন। আদিত্যর কোনো ক্ষতি করবেন না তো উনি? কী রে, চল। আদিত্যর কোনো ক্ষতি করবে না উনি। আমার খুব চিন্তা হচ্ছে কোয়েল। সকলের সামনে আদিত্য তাকে যে হুমকি দিয়েছে, সে যে কিছু একটা করবে সেটা স্বাভাবিক মৌ। আদিত্য তাকে এখন প্রতিটা মুহূর্তে সতর্ক থাকতে হবে, যে কোনো সময় বিপদ হতে পারে। আমার কিচ্ছু যে ভালো লাগছে না রে। আচ্ছা তুই চল। আদিত্য দ্বারা ভিতরে যাচ্ছে প্রিন্সিপাল ম্যাডামের সাথে। ওখান থেকে যখন বেরোবে তখন পুরো বিষয়টা জানতে চাইব। আমি আদিত্যর দিকে তাকালাম কোয়েলের কথা শুনে। কাকতালীয়ভাবে উনিও আমার দিকে তাকালেন একই সময়ে। আমি ওনার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর রাস্তার দিকে তাকালে উনিও রাস্তার দিকে তাকান। তারপর আমার দিকে তাকালে আমি রাস্তার দিকে ইশারা করে চলে গেলাম। তখন পরেশবাবু কিছু একটা বলেছিলেন আস্তে করে রাজকে। তারপরে রাজ চুপচাপ হয়ে গেল। কি এমন বললো উনি ওনাকে? কি বললো উনি তোকে? কিছু না, ভিতরে আয় আঙ্কেলকে নিয়ে। রাজ কথাটুকু বলে ভিতরে চলে গেল ভার্সিটির। আদিত্য রাজের ব্যবহারেই বুঝতে পারলো যে সত্যি কিছু একটা করেছে পরেশবাবু ওকে। আমি আর কোয়েল ক্লাস করলাম না, অপেক্ষা করতে লাগলাম আদিত্য আর রাস্তার বাহিরে আসার। আমি কিছুক্ষণ আগের কথা কোয়েলকে বললাম, তুই কি খেয়াল করেছিলি পরেশবাবু বেরিয়ে যাওয়ার সময় তোর দিকে তাকিয়েছিল? কই না তো, উনি রাজার সাথে কথা বলার সময় আমার দিকে একবার তাকিয়েছেন, কিন্তু বেরিয়ে যাওয়ার সময়ও কি? হ্যাঁ, বেরিয়ে যাওয়ার সময় উনি তাকিয়েছিলেন, সেটাও খুব অদ্ভুতভাবে। তোর দিকে তাকানোর পর উনি আবারও রাস্তার দিকে তাকান। আচ্ছা কোয়েল, উনি তোকে নিয়ে রাজদাকে কিছু বলেননি তো? কোয়েল বসা থেকে উঠে দাঁড়িয়ে বলছে, কি যে যা তা বলছিস না বলতো তুই? আমাকে নিয়ে রাজকে কেন কিছু বলতে যাবে? আমি কে হই রাজের? তাহলে উনি ওভাবে তাকালেন কেন? তুই বুঝতে পারছিস না, কারণ তুই দেখিসনি। আমি দেখেছি ওনার সাহনে কতটা ভয়ানক ছিল। উনি যেভাবে অপমানিত হয়েছেন তার বদলা তো উনি নেবেনই। বিপদ আদিত্যর ওপর বেশি। আদিত্যদা কাজ করেছ মৌ। তুই এখন যতটা পারিস আদিত্যদার সাথে থাকিস। আদিত্যদার মতিগতি যেমন ঠিক নেই, তেমন টেম্পারেরও ঠিক নেই, হাইপার হয়ে যেতে পারে। আর রাজদার জন্যই আদিত্য কাজটা করতে পেরেছে, এটা ভুলে যাচ্ছিস তুই? তাছাড়া জিয়া আদিত্যকে ভালোবাসে। পরেশবাবু নিজের মেয়ের ভালোবাসার তেমন কোনো ক্ষতি করবে না। দেখলি না, উনি বেশি কিন্তু রাজদার সাথেই কথা বললেন, রাজদাকে উনি শাসিয়েছেন।
ওর কথা ভাবতে হবে না তোকে, ও নিজেকে সামলাতে জানে। আর কিছু হলে তো আদিত্যদা আছেই, আদিত্যদা ওকে সামলে নেবে। বাদ দে ওর কথা, আমি ভাবতে চাই না। রাজদা, কোয়েল কথাগুলো এক নাগাড়ে বলে যাওয়ায় আমি কিছুই কোয়েলকে থামিয়ে বলতে পারছিলাম না যে ওর পিছনে রাজদা আর আদিত্য দাঁড়িয়ে আছে। বাধ্য হয়ে আমি রাজদার নাম নিতে কোয়েল চুপ হয়ে যায়। কোয়েল পিছন ফিরতে রাজদা কোয়েলের দিকে তাকিয়ে এক পা দুপা করে পিছতে পিছতে পিছন চলে যায়। এটা তুই কী বলি কোয়েল? এভাবে বলাটা তোর উচিত হয়নি। কোয়েল এখনও রাজদা যাওয়ার দিকে তাকিয়ে থাকলে আদিত্য এগিয়ে আসে, কোয়েলের সামনে দাঁড়িয়ে বলে, পরশবাবু ওকে কী বলেছে আমি জানি না, খুব সম্ভবত ওর উইক পয়েন্টকে টার্গেট করবেন। এটা শোনার পর থেকে রাজ চুপ করে গেছে, কারণ ও ওর প্রিয় মানুষটাকে হারাতে চায় না আরেকবার। আমার কিছুই হবে না যদি না আমি জিয়াকে নিজের থেকে দূরে সরাই। আমি এতদিন জিয়ার এত বাড়াবাড়ি সহ্য করছিলাম এই দিনটার জন্যই। কিন্তু এটা তুই জানিস রাজার কাছে জিয়ার মতো কেউ নেই। পরেশবাবু অ্যাকচুয়ালি কী বলেছে এটা একে জানা তো দরকার। আদিত্যর কথা শেষ হওয়ার আগে কোয়েল চলে গেল সেদিকে যেদিকে রাজদা গেছে। কোয়েলকে চলে গেলে আদিত্যর দিকে তাকায়। উনি এখনও ওদিকে তাকিয়ে আছেন। ওনার কথাগুলো শুনে প্রথমে খারাপ লাগলো, পরে অবাক হলাম। উনি এজন্যই জিয়াকে এত প্রশ্রয় দিয়েছিলেন? এখানে একা দাঁড়িয়ে থাকবে নাকি হোস্টেলে যাবে? আপনি জিয়াকে এতদিন প্রশ্রয় দিয়েছিলেন ওর বাবাকে শাস্তি দেওয়ার পরে সেটার লাভ নেওয়ার জন্য? আপনি জিয়াকে ইউজ করেছেন? জিয়া যদি সবটা জেনে যায় কী হবে ভেবেছেন? বিশ্বাস করবে না জিয়া ওর বাবার কথা। আগেও এমন অনেক কিছু করেছি আমি, তারপরও জিয়ার বাবা জিয়ার জন্যই আমার কোনো ক্ষতি করতে পারেনি। আর আপনি সেটারই সুযোগ নিয়ে আজ এ কাজ করলেন, তাই না? কাউকে নিজের স্বার্থে ব্যবহার করা উচিত নয়। এটাই তো জিয়াকে বুঝতে হবে। আসলে মানুষ যতক্ষণ না নিজে পরিস্থিতির শিকার হয় ততক্ষণ পর্যন্ত কিছুই বুঝতে পারে না, বুঝতে চায়ও না। তাছাড়া জিয়ারও শাস্তি পাওয়াটা দরকার। কথাটুকু বলে আদিত্য একটা দীর্ঘশ্বাস ছাড়তে আমি ওনাকে এই বিষয়ে আমার শেষ প্রশ্নটা করলাম। তাহলে এতদিন কেন কিছু করলেন না? রাজদার সাহায্যের অপেক্ষা করছিলেন নাকি অন্য কোনো কারণে? আমার প্রশ্ন শেষ করার আগে উনি আমার চোখে চোখ রাখলে আমার বুকে দুঃখ পোকানি বাড়তে শুরু করে। আমি যেটা ভাবছি সেটাই কি সত্যি? ওনার চোখ অন্তত তাই বলছে আমার দৃষ্টিভঙ্গি দ্বারা। এ কি, উনি আবার আমার দিকে এগোচ্ছেন কেন? ওনাকে এগোতে দেখলে আমি পিছুতে নিলে উনি খপ করে আমার হাতটা ধরে নেয় আর আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে বলেন, তুমি যদি সত্যি বুঝতে যে কেন আমি এমনটা করলাম তাহলে কতই না ভালো হতো। আচ্ছা, তোমার কি একবারও মনে হচ্ছে না যে কেন তুমি আসার পরেই আমি জিয়াকে শাস্তি দিলাম? একবারও মনে এই প্রশ্নটা আসছে না কেন? কারণ আমি চাই না তোমাকে কেউ হ্যারাস করুক। এর প্রমাণ তো তুমি আগেও পেয়েছ। তাহলে কেন বুঝতে পারছো না আমাকে? রাজ যেমন নিজের প্রিয় মানুষটাকে হারানোর ভয় পায়, আমিও চাই না কেউ আমার উইক পয়েন্ট টার্গেট করুক। চলো, হোস্টেলে পৌঁছে দিচ্ছি। আমার দিকে কিছুক্ষণ একইভাবে তাকিয়ে থেকে হুট করে উনি আমার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকলে আমার মনে প্রশ্নগুলো আবারও জেগে বসলো। জিয়াকে এ সময়ে শাস্তি কেন দিলেন? আমি আসার আগেই তো দিতে পারতেন, তাই না? আর একটু আগে কি বললেন উনি? কোয়েল যা বলছে সেটাই কি তাহলে সঠিক? বসো। ওনার গলার আওয়াজ পেয়ে চোখ খুলতে ওনার দিকে তাকালাম। উনি আমার দিকে তাকিয়ে হালকা হেসে ইশারা করতে দেখলাম ওনার গাড়ির দরজা খুলে রেখেছেন উনি। আমি সেটা দেখে একটু লজ্জায় পড়ে গেলাম। কতক্ষণ দাঁড়িয়ে থাকতে? থ্যাংক ইউ, এই শীতের মধ্যে এতক্ষণ দাঁড় না করিয়ে রাখার জন্য। উনি ওনার কথা শেষ করার আগেই আমি বসে যেতেই উনি আমাকে ফিঞ্চ করে কথাটা বললেন। আমি বেঞ্চি কাটতে উনি আমার দিকে তাকিয়ে হেসে গাড়ির জানালার উপর দু হাত রেখে তার উপর চিবুক রাখতে আমি একটু পিছিয়ে গেলাম। উনি সামান্য হাসলেন। ওনার এমন হাসি আমার বুকে গিয়ে বিঁধল। আমার কথা ভেবে চোখ বন্ধ করে রেখেছিলি? অবশ্যই এটাই স্বাভাবিক, আমি মানুষটাই এমন যে আমার কথা সবাই ভাবে। অঙ্কিত অনেক দিন ধরে ভার্সিটিতে আসছে না, চিন্তা হচ্ছে আমার ওকে নিয়ে, কি যে হলে ওর। আমার কথা শেষ করার আগে আদিত্যর হাসি হাসি মুখটা নিমিষে গম্ভীর্য পরিণত হলো। চোয়াল শক্ত করে নাক ফুলিয়ে উনি উঠে গেলেন আমার সামনে থেকে, আর আমি মুখে হাত চেপে হেসে ফেললাম। উনি ড্রাইভিং সিটে বসতে আমি নিজের হাসি কন্ট্রোল করে বাইরের দিকে তাকালাম। সত্যি উনি জেলাস, তাও আবার আমাকে নিয়ে। আদিত্যর দিকে একবার তাকিয়ে পুনরায় চোখ সরিয়ে নিয়ে, আমি এত সহজে কোনো সিদ্ধান্ত আসতে পারবো না আবেগের বশে। আমাকে বুঝতে হবে উনি কী চাইছেন, কতটা ভাবছেন আমাদের সম্পর্ক নিয়ে। এখনই যদি ওনাকে ধরা দেই তাহলে হয়তো সবটা বদলে যেতে পারে। আদিত্যর দিকে আড়চোখে তাকিয়ে উনি এরকম চুপ করে গেলেন কেন? তখনের কথাটা কি একটু বেশি বলে ফেলেছি? ঠিক করলাম আদিত্যর সাথে কথা বলবো, কিন্তু কি নিয়ে? কোয়েলের বিষয়ে বরং বলি। বলছি আমি চলে এলাম, কিন্তু কোয়েল ও তখন কোথায় গেল কিছুই তো জানতে পারলাম না। ও ঠিকই আছে যেখানে আছে, এখন বিষয় ওর ঠিক থাকা নিয়ে নয়, ওর ঠিক রাখা নিয়ে। মানে কাকে ঠিক রাখবে ও আবার? একগাল হেসে বলল, সঠিক সময়ে সব কিছু জানতে পারবে। ওনার উত্তরের পরিবর্তে আমি আর কিছুই বলার মতো খুঁজে পেলাম না। চুপ করে আছি।
ভাবছি জিজ্ঞেস করব, মনে যে প্রশ্নটা চলছে। না থাক। আচ্ছা, আপনি কি রেগে আছেন? হোস্টেলে এসে গেছে। আমি আদিত্যর কথা শুনে বাঁদিকে তাকিয়ে দেখলাম হোস্টেলের গেটের সামনে দাঁড়িয়ে আছে গাড়িটা। ওনার কথার বলার ধরনেই বুঝতে পারলাম উনি রেগে আছে তখনকার কথাটা নিয়ে। অনেক দেরি হয়ে গেছে, হোস্টেলে যাও না হলে ম্যাডাম। আমি তখন মজা করেই কথাটা বলছিলাম। আপনার খারাপ লাগবে বুঝতে পারিনি। সরি, সাবধানে বাড়ি ফিরবেন। কথাটা বলে দরজা খুলতে নিলেই উনি আমার হাত ধরে বাধা দিলেন। আমার দিকে হঠাৎ করে এগিয়ে এলেন। আমি শকড হয়ে ওনার দিকে তাকিয়ে থাকি। উনি আমার চোখে চোখ রেখে আস্তে করে বলেন, সিট বেল্ট না খুলে নেমে যাবে? ওনার কথা শেষ হতে বুঝতে পারলাম উনি আমার সিট বেল্টটা খুলে দিতে চাচ্ছেন। আমি সঙ্গে সঙ্গে নেমে গেলাম গাড়ি থেকে। ঘরে ঢুকে টেক্সট করবে আমাকে, আর অযথা হোস্টেল থেকে একা বেরোবে না, মনে যেন থাকে কথাটা। আমি ওনার ধমক শুনে চুপচাপ ঘরে চলে আসি। ব্যাগটা রেখে ফোন হাতে নিয়ে একটা টেক্সট করে জানালার সামনে দাঁড়ালাম। দেখলাম উনি গাড়ির বাইরে দাঁড়িয়ে এক হাতে ফোন দেখছেন, অন্য হাতে সিগারেট খাচ্ছেন। আমার সঙ্গে সঙ্গে মেজাজ এলে আমি সেটা ওপেন করি। ঘরে যাও, ঠান্ডার মধ্যে জানালার সামনে দাঁড়িয়ে থাকতে হবে না। আজব ব্যাপার তো, উপর দিকে না তাকিয়ে কীভাবে টের পেলো আমি জানালার সামনে দাঁড়িয়ে আছি? রিপ্লাই করলাম, আপনিও ঠান্ডার মধ্যে গাড়িতে বসে সিগারেট খান আর শীতে বাড়ি যান। রিপ্লাই দেওয়ার পর উনি আমার দিকে তাকালেন আর সিগারেটটা একটানে শেষ করে গাড়িতে গিয়ে বসলেন। ঘরে যাও। আপনি যাবেন না? আমার মেসেজের রিপ্লাই এলো না কেন? আমি কি করব বুঝতে না পেরে ফোনটা রেখে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। কোয়েল, এভাবে একা বসে আছেন যে? রাজ একা চুপচাপ লেকের পাশে বসেছিল। আর এটা রাজের কাজ, যে কোয়েল জানে, তাই রাজের পিছু নেওয়া দরকার পড়েনি কোয়েলের। প্রথম থেকে দেখে এসেছে ও রাজ বেশিরভাগ সময় একা থাকতে ভালোবাসে। অনেকক্ষণ দ্বিধাবোধ কাটিয়ে কোয়েল আমতা আমতা করতে করতে রাজকে প্রশ্ন করলো। প্রতিউত্তরে শুধুমাত্র নীরবতা। কোয়েল একটা লম্বা নিঃশ্বাস নিয়ে রাজ যে বেঞ্চে বসে আছে তার অপর কোণে বসলো। কি এত আকাশ পাতাল চিন্তা করছে রাজ? প্রথম দেখে আসছে কোনো সিরিয়াস বিষয় হলে একা থাকতে। হয়তো আদিত্যদাও এই জন্য ওকে একা ছেড়ে দিয়েছে, কিন্তু কি হয়েছে সেটা তো জানা দরকার। সন্ধ্যা হয়ে আসছে, হোস্টেলে ফিরে যাও। রাজ কোয়েলের ভাবনার মাঝখানে শার্ট ফোল্ড করতে করতে উঠে দাঁড়ালো। আস্তে আস্তে এগিয়ে গেল লেকটার দিকে, তারপর পকেটে হাত গুজে দাঁড়ালো। কোয়েল একটু চমকিয়ে গেল হঠাৎ করেই। মুহূর্তে উঠে দাঁড়িয়ে যেই না রাজের দিকে এগিয়ে যাবে তখনই, রাজ, তুমি এখানে কি করছো? একটা সুন্দর দেখতে চিমচাম চেহারার মেয়ে। রাজ সেই মেয়েটার দিকে তাকিয়ে একগাল হাসলো, তারপর সেদিকে ঘুরল। মেয়েটি রাজের দিকে এগোতে শুরু করলে কোয়েল পিছোতে শুরু করে। মেয়েটি রাজের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, এখানে একা দাঁড়িয়ে আছো কেন? মেয়েটির প্রশ্নে রাজ আবারও একগাল হেসে কোয়েলের দিকে তাকালো। কোয়েলকে তো শুধু বেকুবের মতো একবার রাজের দিকে তাকাচ্ছে আর একবার মেয়েটির দিকে। রাজের চাহনি অনুসরণ করে মেয়েটি কোয়েলের দিকে তাকিয়ে মলিন হাসলো আর জিজ্ঞেস করলো, ওকে? কি বললি টিনা? আসলে অন্ধকার তো, তাই দেখতে পাচ্ছি না ঠিকভাবে। দেখতেও হবে না তোমাকে, লেটস গো। রাজ হনহন করে বেরিয়ে গেলে টিনাও বেরিয়ে যায় রাজের পিছন পিছন। কোয়েলের দিকে একবারও তাকিয়ে ওদের চলে যাওয়ার পর কোয়েল ওদের যাওয়ার দিকে তাকিয়ে চোখের জল আড়াল করে নিজেই হাসে। কাঁপা কাঁপা কণ্ঠে উপরের দিকে তাকিয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, সবসময় আমার ঠিক প্রমাণ হওয়াটা কি জরুরি? মাঝে মধ্যে আমিও ভুল প্রমাণ হতে চাই কিছু কিছু জায়গায়। কোয়েল মাথা নিচু করে চোখের জল মুছে রাস্তার দিকে এগিয়ে যায়। রাস্তায় উঠে কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে থেকে হাঁটতে যেতে নিলেই কোয়েলের হাত ধরে কেউ হ্যাঁচকা টান মারে পিছন থেকে। আরে, এভাবে কে টান? কোয়েল এতটুকু বলেই থেমে গেল। দুটো সবুজ চোখের মণি দেখে এই মানুষটার চোখের মায়ায় যদি একবার কোয়েল আটকে যায় তাহলে কিছুতেই নিজেকে সেই মায়া থেকে ছাড়াতে পারে না কোয়েল, হাজার চেষ্টা করেও। আপনি তো চলে গিয়েছিলেন, এখনও এখানে কি করছেন তাহলে? কোয়েল নিজের কথার কোনো উত্তর না পেয়ে একটু রেগেই বলল, রাজ, বলো, আপনি এখানে কি করছেন? রাজ নিশ্চুপ হয়ে আছে। আরে, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? একটা কথারও উত্তর দিচ্ছ না তো আরেকটা কথার উত্তর দিচ্ছ না। রাজ বলছে, তুই ভেবে দেখ কেন উত্তর দিচ্ছিলাম না। পারছি না তো অত ভাবতে। আমি যতদূর জানতাম তুই অচেনা লোকের সাথে আপনি করে কথা বলিস। আমার জানা মতে আমি অচেনা কেউ নই, তাই উত্তর দেইনি। আজব তো। আজব কে, আমি নাকি তুই? আমি আজ এসেছি এতগুলো দিন হয়ে গেল, আর তুই কথা বলছিস কবে? আজকে তাও আবার আপনি করে।
কোয়েল মুখ ঘুরিয়ে নিয়ে বলে, তুমিও তো কথা বলো নি। রাজ বলছে, সুযোগটা কোথায় দিয়েছিস তুই আমাকে? যখনই কথা বলতে গেছি হুড়মুড় করে কথা না বলে দিয়ে চলে গেছিস। আমার দোষ এখন? কোয়েল আর কিছু উত্তর দিতে পারল না। সত্যি তো, সেই তো কোনো রকম সুযোগ দেয়নি কথা বলার। তাহলে আজ কেন বলল নিজে থেকে কথা বলার কথা? তাহলে কি কোয়েলও আশা করেছিল রাজ তার সাথে কথা বলার চেষ্টা করবে? হঠাৎ করে রাজ কোয়েলের কোমর পেঁচিয়ে ধরে। তা বুঝতে পেরে কোয়েল তৎক্ষণাৎ রাজের দিকে তাকালে অনুভব করে রাজের গরম নিঃশ্বাস। রাজ আর কোয়েল এখন বেশ অনেকটাই কাছাকাছি রয়েছে। ছাড়ো আমাকে। হোস্টেল তো এদিকে, তুই ওদিকে কোথায় যাচ্ছিলিস? সোকে ইশারা করে বলছে। আমি তো থাক, আর আমি করা লাগবে না। গাড়িতে বস, আমি পৌঁছে দিচ্ছি। রাজের কথা শুনে কোয়েল অবাক চোখে রাজের দিকে তাকিয়ে আছে। রাজ কোয়েলের চাহনি দেখে হেসে ফেলে। কোয়েলের এমন প্রতিক্রিয়া অস্বাভাবিক কিছু নয়। তাকিয়েই থাকবি এভাবে আমার দিকে? যাবি না? এসব। কোয়েলকে টেনে নিয়ে গিয়ে রাজ গাড়িতে বসিয়ে দিল। নিজের ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করতে কোয়েল রাজকে জিজ্ঞেস করল, গাড়িটা কি তোমার? একদমই না, আমি ড্রাইভারের কাজ করি। উফ রাজ, মজা করো না তো। কেন? আমি তো এসব কাজেরই যোগ্য, তাই না? ভালো কোনো কাজ করার যোগ্যতা তো আমার নেই। কি কি উল্টাপাল্টা কথা বলছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? কিছু না, এটা আমার ফ্রেন্ডের গাড়ি। আমতামতে করেই কথাটা বলল। কোয়েল হাসলো রাজের কথা শুনে। রাজ চোখ বন্ধ করে না বোধক মাথা নাড়ালো কোয়েলের হাসি দেখে। আজকাল ফ্রেন্ডও বানাচ্ছ তুমি? বেশ মজাদার ব্যাপার তো। ওকে ফাইন, পারি না আমি মিথ্যে বলতে, সরি। তোমার ড্রেস আপ দেখে মনে হচ্ছে তুমি কোনো অফিসে কাজ করো। তোর আমার সম্পর্কে জানার ইচ্ছে আছে দেখে অবাক হচ্ছি আমি। না হলে আমি তো জানতাম তুই আমাকে নিয়ে ভাবতে যখন চাস না, তখন আমার সম্পর্কে জানারও কোনো ইচ্ছে থাকবে না। আসলে তখন ইটস ওকে। আমি আর এমন কে যে আমাকে নিয়ে তুই ভাববি? হ্যাঁ, লেট বি, লেট ইট বি। এত তাড়াতাড়ি হোস্টেলে যাব না, ওই দিক দিয়ে ঘুরে চলো। রাজার হাতের উপর হাত রেখে বলল। রাজার হাতের উপর হাত রাখাতেই কোয়েলের হাতের দিকে তাকিয়ে কোয়েলের দিকে তাকাতেই কোয়েল হাত সরিয়ে নিয়ে নিচের দিকে তাকিয়ে আমতা আমতা করতে লাগলো। রাজ বাঁকা হেসে গাড়ি অন্যদিকে ঘুরিয়ে নিল। এই রাস্তা দিয়ে গেলে হোস্টেলে পৌঁছাতে একটু বেশি সময় লাগবে। অর্থাৎ কোয়েল আরও কিছুক্ষণ রাজার সাথে কথা বলতে চায়। এটা ভেবে রাজার ভালো লাগছে, কারণ যত বেশি সময় পাবে তত বেশি সুবিধা হবে নিজের অনুভূতি কোয়েলকে বোঝাতে, আর কোয়েলের ওর প্রতি অনুভূতি বুঝতে। মনে মনে এখনই সময় রাজা থেকে সবটা জানার। আদিত্যদাও জানাতে পারেনি পরেশবাবু কি বলেছেন ওকে। আমাকে কি বলবে? এটা না বলুক, একদিন কোথায় ছিল, কি করছিল, এগুলো তো জানার চেষ্টা করবে। ওর প্রতি অনুভূতিগুলো বোঝার চেষ্টা করবে। এভাবে তাকিয়ে আছিস যে, কিছু বলতে চাস? গাড়িটা থামা, সামনে একটা চায়ের দোকান আছে, মনে আছে নিশ্চয়ই জায়গাটা? বাহিরের দিকে তাকিয়ে বলছে। এই জায়গাটা বলার মতো নয়, চল। রাজার কোয়েল গাড়ি থেকে নেমে চায়ের দোকানের সামনে গেল। কোয়েল গিয়ে বেঞ্চে বসলে রাজ দোকানদারকে দুটো চা দিতে বলে। আরে রাজ বাবা যে, এতদিন কোথায় ছিলে? আদি বাবা তো আমার দোকানে আসা বন্ধই করে দিয়েছিল তুমি ছিলে না দেখে। এই তো আমি এসে গেছি। এবার থেকে তোমার আদি বাবাও আবার আসবে। এখন তুমি দুটো চা দাও তো জলদি। রাজ চা নিয়ে এসে কোয়েলের হাতে দিলে কোয়েল সেটা নিয়ে আস্তে আস্তে ফু দিতে থাকে। রাজ নিজের চা না খেয়ে কোয়েলের দিকে তাকিয়ে কোয়েলকে দেখতে থাকলে কোয়েল সেটার দিকে নজর দেয়। কি ব্যাপার, আমার দিকে তাকিয়ে আছো কেন? রাজের দিকে তাকিয়ে বলছে। এখন নিশ্চয়ই জিভ পড়ে যায় চা খেতে গেলে। কোয়েল হেসে ফেলে রাজের কথায়। ছোটবেলায় আদিত্য আর রাজের সাথে এখানে এসে চা খেতে গেলে কোয়েলের জিভ পড়ে যেত, কারণ আদিত্য আর রাজ খুব তাড়াতাড়ি চা খেয়ে নিত। তাই ওদের দেখে কোয়েলও তাড়াতাড়ি করতে নিলে গরম চা থাকা জিভ পড়িয়ে ফেলত। কোথায় ছিলে এই 4টা বছর? রাজ কিছুক্ষণ চুপ থেকে বলে, সময় আসলে সবটা জানতে পারবে। সেই, তোমার বিষয়ে জানার অধিকার তো আমার নেই, আমি তো বলেই গিয়েছি। মুখ ছোট করে বলল। রাজ কোয়েলের দিকে তাকিয়ে বলল, আমার সব বিষয় জানার অধিকার তোর আর আদেশ ছাড়া কারো নেই। তুই আমার জন্য কি, সেটা হয়তো তুই এখনও ফিল করতে পারিসনি। তাহলে কেন কিছু জানিয়ে ছেড়ে গিয়েছিলে? কেন যোগাযোগ পর্যন্ত রাখুনি আমার সাথে? আমার কতটা খারাপ লেগেছে, আমি কতটা কষ্ট পেয়েছি তোমার ধারণা আছে? রাজ কোয়েলের সামনে এসে বলে, তুই একা না, আমিও কষ্ট পেয়েছি। আমি সবটা বলবো তোকে, শুধু সময়ের অপেক্ষা।
ঠিক আছে, এতদিন যখন অপেক্ষা করেছি তখন আরেকটু না হয় করব। কিন্তু আজ আজ যেটা হলো সেটা নিয়ে কি বলবে তুমি? কেন এতটা রিস্ক নিতে গেলে রাজ? এখন যদি পরেশবাবু তোমাদের কোনো ক্ষতি করে দেয়? কোয়েলে দুই বাহু ধরে রাজ বলছে, আজ না হয় কাল এটা হতোই কোয়েল। আদিত্য মমিতার প্রতি জিয়ার ব্যবহারে কি পরিমাণ রেগেছিল। এই কারণে বোর্ড মেম্বার থেকে পরেশবাবুকে সরাতে আদি উঠে পড়ে লেগেছে। বুঝতেই তো পারছিস, প্রেম ভালোবাসায় অবিশ্বাসী ছেলে প্রেমে হাবিডুবু খেলে যা হয় আর কি। রাজের শেষের কথা শুনে রাজ আর কোয়েল দুজনেই হেসে দিল। কোয়েল নিজের হাসি থামিয়ে বলল, তুমি কিভাবে হেল্প করলে আদিত্যদাকে? সেটা বলতে গেলে আজকে তোর হোস্টেলে যাওয়া বন্ধ হয়ে যাবে। কোয়েলের দিকে ঝুঁকে বলল, থাকবি নাকি আমার সাথে? দেখ, ওই মেয়েটা কে ছিল তখন? কোয়েল দূরে সরে হাত কসলাতে কসলাতে কথাটা জিজ্ঞেস করলে রাজ আলতো পায়ে কোয়েলের পিছনে দাঁড়িয়ে কানের কাছে আস্তে করে বলে, ওটা টিনা, আমার ওয়ান অ্যান্ড অনলি গার্লফ্রেন্ড। ঠোঁট চেপে বলল। কোয়েল কেমন যেন দমে গেল রাজার কথাটা শুনে। মাথা নিচু করে শুধু বলল, গার্লফ্রেন্ড তো একটাই হয়, ওয়ান অ্যান্ড অনলি বলার আবার কি আছে? তাই নাকি? আমি তো জানতাম বউ একটা হয়, গার্লফ্রেন্ডও একটা হয় নাকি। কিন্তু আমার তো। কোয়েলের দিকে তাকাতে, এই কোয়েল, এটা রাস্তা। রাজার কথা শুনে কোয়েল বুঝলো রাজ মজা করছিল, আর তা বুঝতে রাজকে মারতে গিয়েও রাজ দৌড়ে গাড়ির কাছে চলে যায়। কোয়েল রাজের পিছনে গাড়ির কাছে গিয়ে গাড়িকে কেন্দ্র করে গোলগাল ঘুরতে থাকে দুজনেই। কিছু সময় পর একে অপরের সামনে দাঁড়িয়ে হেসে পড়ে। রাজ নিজের গাল বাড়িয়ে বলে, নে এবার মেরে নে। হুম, এটা তোলা রইল, পরে সুদে আসলে ফেরত দিব। রাজ হেসে দোকানে গিয়ে টাকাটা দিয়ে আবারও ফিরে এসে গাড়িতে দুজন উঠে বসলো। কয়েল সিট বেল্ট লাগাচ্ছে, সেটা দেখে রাজ বলল, এবার হোস্টেলে যাবি তো নাকি? এবার হোস্টেলে না ফিরলে ম্যাডাম যে কান ধরে দাঁড় করিয়ে দিবে। রাজ মনে মনে বলছে, সময়টা যদি এখানে দাঁড়িয়ে যেত তাহলে আজকে তোকে সবটা বলে দিতাম আমি তোকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি আর যা কিছু সবটাই তোকে নিজের করে পাওয়ার জন্য। সব সত্যি জানলে তুই কষ্ট পাবি আমি জানি, কিন্তু সত্যি তো কখনো চেপে রাখা যায় না। তাই একদিন না একদিন তোকে এই কষ্টটা পেতেই হবে। খুব তাড়াতাড়ি তোকে নিজের মনের কথা জানিয়ে নিজের করব। আমার নিজেকে গড়ে তোলা সার্থক হবে তো। রাজার চোখের সামনে তুড়ি বাজিয়ে কয়েল বলল, কি হলো? কোথায় হারিয়ে গেলে? কোথাও না। রাজ নিজের মাথাটা একটু ঝাঁকিয়ে গাড়ি স্টার্ট করলো। সন্ধ্যা হতে চলল প্রায়। কোয়েল ভাবছে কথা তো আদায় করা গেল না, তার উপর আজকে হোস্টেলে গেলে বকা খেতে হবে। এত কি ভাবছো? আজ আমি তোমার থেকে যা কিছুই জানতে চেয়েছি তুমি এড়িয়ে গেছো পরে বলবে বলে। সেগুলো আদৌ আমাকে বলবে তো? তোকে বলবো না তো কাকে বলবো বলতো? পরেশবাবু আজকে শেষে তোমাকে কি বলে গেলেন? তোমাকে কি ভয় দেখিয়েছে? প্লিজ রাজ, অন্তত এটা বলো। রাজ কোয়েলের দিকে ঝুঁকলো। কোয়েল চিন্তা করছে ওকে নিয়ে। একটা নিঃশ্বাস নিয়ে বলল, এইসব বিষয়গুলো একে অপরের সাথে যুক্ত কোয়েল। তুই কেন? আদিও জানে না এইসব বিষয়ে। এই 4 বছরে আমি কি কি ফেস করেছি শুধু আমি জানি। একটা ঘটনা বলতে গেলে আরেকটা ঘটনা বলতে হবে, না হলে কিছু বুঝতে পারবি না। তবুও তো চিন্তা করছিস দেখে বলছি। পরেশবাবু আমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমার কাছ থেকে কেড়ে নেওয়ার ভয় দেখিয়েছে। কি তোমার প্রিয় জিনিস? কোয়েল অনেক আশা নিয়ে রাজের দিকে চেয়ে রইল প্রশ্নটা করে। প্রশ্ন শুনে রাজও গাড়ি থামিয়ে কোয়েলের দু চোখের দিকে তাকায়। দুজনের চোখে ছলছল করছে, কথা বলছে একে অপরের সাথে। অনেক না বলা কথা যা এতদিন জমেছিল, অনেক অনুভূতি যা বলে প্রকাশ করা যায় না, হয়তো ওদের চাহনি দ্বারাই প্রকাশ পাচ্ছে। তো ভিউয়ার্স, এটা গল্পের 5ম পর্ব। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক